আমার মাকে আমি কখনোই দেখিনি আমার দাদা দাদিকে এক গ্লাস পানি দিতে। মাঝে মাঝে আমাদের ভাই বোনকেও দাদা দাদির কাছে যেতে দিত না। তার কথার বিরুদ্ধে কেউ যদি একটু কথা বলতো তাহলেই বাসায় অনেক গন্ডগোল শুরু করে দিত। আর সব সময় আমার মা আমার নানা নানি মামা খালাদের কথা শুনতো। আর তার জন্যই আজকে আমাদের এরকম বড় বিপদে পড়তে হলো। আমার বাবারা ছিল 4 ভাই, আমার বাবাই সব থেকে বড়। তো দাদা দাদি অনেক আনন্দে এবং নিজেদের ইচ্ছায় পছন্দ করে আমার মাকে তাদের বড় বউ করে নিয়ে এসেছিল। আমার মা নাকি বিয়ের পর থেকেই আমার দাদা দাদিকে তেমন একটা পছন্দ করতো না, মানে শুধু তাদের একটু দায়িত্বটাই পালন করতো, তার বাইরে তাদেরকে আর পছন্দ করতো না। আর আমার বাবার কথা আমার মা তো একদমই শোনে না। তো বড় হওয়ার পরেও দেখেছি আমার বাবা যদি এই ব্যাপারে আমার মাকে বলতো যে দাদা দাদির একটু খেয়াল রাখতে, তাদের কথা শুনতে, তখনই মা 10টা কথা দিয়ে বুঝিয়ে দিত বাবাকে। আর ঝগড়ার ভয়ে বেশি কথা বলতো না, কারণ যদি একবার ঝগড়া লেগে যায় তাহলে আমার মা সাথে সাথেই তার বোনদেরকে ভাইদেরকে নানা নানিকে ফোন দিয়ে শোনাতো। আবার ওরা ফোন দিয়ে আমার বাবাকে বকতো, আমার দাদাদেরকে বকতো। এর জন্য আমার বাবাও আবার বেশি কথা বলে না। বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো, পরে আবার মায়ের মাথায় বুদ্ধি আসলো যে বাবাকে বিদেশে পাঠিয়ে দিবে। বাবা তো প্রথমে রাজি হচ্ছিল না যে বিদেশে যাবে না, এদিকে আমিও নতুন কলেজে ভর্তি হয়েছি। বাবা রাজি হচ্ছিল না, মা জোর করে বলল যে তোমাকে বিদেশ যেতেই হবে, কারণ এই টাকা দিয়ে আমাদের সংসার কোনোভাবেই চলতেছে না। প্রথমে বাবা রাজি না হলেও মা যেভাবে জোরাজোরি করছিল তাতে বাবা রাজি হয়ে গিয়েছিল। বাবা বিদেশ যাওয়ার আগে আমার মাকে বারবার বলে গিয়েছিল আমার মা বাবার একটু খেয়াল রেখো, হয়তো মানুষ মনে করেও একটু তাদের যত্ন নিও। আমার মা বলছে ঠিক আছে, তোমাকে এ ব্যাপারে চিন্তা করতে হবে না, আমি ঠিক ওদের খেয়াল রাখবো। আবার বলে যাওয়া মা একটা কথাও শোনেনি, বরং বাবা চলে যাওয়ার পর বেশিরভাগ সময় আমরা আমার নানার বাড়িতে থাকতাম। আমার বাবার বাড়ি থেকে আমার নানার বাড়ি বেশি একটা দূরে না, তাই আমাদের ভাই বোনেরও স্কুল কলেজে যাওয়ায় তেমন একটা সমস্যা হয় না। বাবা বিদেশ থেকে টাকা পাঠাতো দাদা দাদির জন্য, কিন্তু আমার মা তার অর্ধেকটাও দিত না। অল্প একটু টাকা দিয়ে বলতো যে এগুলো দিয়ে আপনারা রান্না বান্না করে খান, আর আমরা তো নানির বাড়িতে থাকতাম। মাকে যেগুলো টাকা দিত মা সব ভাই বোনদেরকে দিয়ে আনন্দ ফুর্তি করতো, মানে যে যেটা চাইতো তাকে সেটাই দিয়ে দিত। এদিকে আমার ছোট খালার ফোন লাগবে, বাবাকে ফোন দিয়ে বিদেশ থেকে আবার ফোন আনিয়ে নিত, মানে মা সব সময় তাদের নিজেদের নিয়েই ভাবে। হঠাৎ একদিন আমার ছোট চাচা ফোন দিয়ে বলে যে দাদি নাকি অনেক অসুস্থ, আমরা দেখতে আসতে চাইছিলাম। আমরা ভাই বোন অনেক জেদাজেদি মাকে করেছিলাম যে চলো আমরা দাদিকে দেখতে যাব, কিন্তু মা নিজেও আসলো না, এমনকি আমাদেরকেও আসতে দিল না। যখনই বাবা দাদির কথা শুনছিল, দাদির জন্য আবার টাকা পাঠিয়ে দিয়েছিল চিকিৎসা করার জন্য, আমার মাকে বলেছিল যে তুমি গিয়ে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, কিন্তু আমার মা তার একটা কথাও শুনেনি, বলছিল যে আজকে আমি ব্যস্ত আছি, কালকে নিয়ে যাব, এভাবেই দিন কাটতো। 1 সপ্তাহ পর আমার দাদি মারা যায়। মরার কথা শুনেই আমরা ভাই বোন ছুটে আসছিলাম, তখন আর মাকে বলে আসেনি, কারণ মার অনেকটা লেট হবে, হয়তো বা দাদির মুখটাও দেখতে দিত না। মাকে না বলে আসাতে মা আমাদেরকে অনেক বকেছিল। আমার ছোট্ট ভাইটার গায়ে তো হাতও তুলছিল। দাদি মারা যাওয়ার ওই দিন রাতেই আমরা আবার নানির বাড়িতে চলে যাই, আর একবারের জন্য দাদির বাড়িতে আসা হয়নি। এর কয়েক মাস পরে আমার মেজো খালা আমার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে, ছেলে নাকি অনেক ভালো। মা তো অনেক রাজি হয়েছিল যে ভালো ছেলে, অনেক সম্পত্তি টাকা পয়সা আছে। বিয়েতে আমি একদমই রাজি ছিলাম না, কিন্তু ওই যে মায়ের জেদ, মা যেটা জেদ করে আর তার ভাই বোন যেটা বলে সেটা তাকে শুনতেই হবে, তার জন্য আমার বিয়েটা আবার ঠিকই করে ফেলেছিল। আবার আমার ছোট চাচা বিয়ের খবরটা কোনোভাবে জানতে পারে, কারণ আমার মা তো আমার দাদা বা চাচাদের বংশের কাউকেই বিয়ের ব্যাপারে বলেনি। আমার চাচা কার কাছ থেকে জানি শুনে আমার মাকে ফোন দিয়েছিল, বলেছিল যে এই ছেলেটা ভালো না, টাকা পয়সা থাকলেও ছেলেটা অনেক নেশা করে, যার আচরণ একদমই ভালো না, মেয়েটার জীবনটা নষ্ট করো না, কখনোই ভুল মানুষের হাতে মেয়েটাকে তুলে দিও না। আমার মা এই কথা শোনার পর উল্টা আমার চাচাকে রাগ দেখায়, পরে এই কথা আমার নানা নানি মামা খালাদের সবাইকে ছড়িয়ে দেয়। তারা আবার উল্টা বলে যে হয়তো তোর মেয়েটার ভালো জায়গায় বিয়ে হচ্ছে, তার জন্য ওদের সহ্য হচ্ছে না, ওরা তো ভালো জায়গায় ওদের মেয়েদের বিয়ে দিতে পারবে না, এর জন্য শত্রুতামি করতেছে। এই কথা শুনে আমার মা তো আরো রেগে গেল। আমার মা বলল কে কি বলে বলুক, আমি আমার মেয়ের বিয়ে ওই জায়গাতে দিব, ওদেরকে দেখিয়ে ছাড়বো আমি আমার মেয়ের বিয়ে কোন জায়গাতে দিয়েছি। তারপর আমার মা আর কারো কথা শুনলো না। এদিকে আবার বিয়ের ডেটও ঠিক করে ফেললো। আমার বাবাকে এমন ভাবে বুঝিয়েছে যে বাবা আর না করতে পারলো না। এরপর তো আমার বিয়েই হয়ে গেল। বিয়ের 1 মাস পর্যন্ত ভালোভাবে চললেও তারপর থেকে আমার স্বামীর আবার নেশা করা শুরু হয়ে যায়।
এমন নেশা করতো যে নেশা করে আসে, আমি যদি তার কোনো কথা না শুনি তাহলে আমাকে খুবই মারতো, এমনকি আমার সামনেও নেশা করতো। আর তাদের পরিবারকেই বা কি বলবো, তারা তো আগে থেকেই জানে ওনাদের ছেলে নেশা করে। তো আমি আমার মাকে বললাম, আমার মা তো কোনোভাবে বিশ্বাস করতেছে না, আমাকে প্রথমেই বললো যে তুই তোর বংশের মতো হয়েছিস, তোর চাচাদের কথায় তুইও নাচতেছিস, এগুলো মিথ্যা কথা। পরে একদিন লুকিয়ে আমি আমার স্বামীর ভিডিও করে নিয়েছি, আমার সামনেই সে নেশা করেছিল। তার নেশা জাতীয় জিনিসগুলো আমি ছবি তুলে এবং তার ভিডিও করে আমি আমার মাকে পাঠিয়ে দিয়েছিলাম। মা তো প্রথমে একটু বকলেও তারপর বলতেছে ঠিক আছে, ও আস্তে আস্তে ভালো হয়ে যাবে, তুই একটু ভালো করে বোঝাস। আমি কি বলবো, আমার কথা শুনলেই ও আমাকে মারতো। কিন্তু নেশা করে এসে সে আমাকে এতটাই মেরেছিল যে আমার মাথা ফেটে দিয়েছিল। আর যদি কেউ এগিয়ে আসে আমাকে রক্ষা করার জন্য তাহলে তো সে তাকেও মারতো। তার ভয়ে আবার কেউ এগিয়ে আসতো না। পরদিন সকালে আমি আমার মায়ের কাছে চলে যাই। আমাকে এতটা মেরেছিল দেখে আমার মাও সেদিন কান্না করে দিয়েছিল। পরে আমার মামা খালারা সবাই সিদ্ধান্ত নিল যে আমাকে আর ওইখানে পাঠাবে না, ডিভোর্স নিয়ে নিবে। মা যদি আমার চাচার কথাটা সেই বিয়ের আগে শুনতো তাহলে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। একটা ডিভোর্সি মেয়ের জীবন যে কতটা কষ্টকর সেটা আমার মা বুঝবে না, সেটা আমি দিনে দিনে টের পাচ্ছি। জীবনটা এখন পুরোপুরি শেষ হয়ে গেছে, কি বলবো, আমার মায়ের অতিরিক্ত জেদ আর অহংকারের জন্যই আজকে হয়তো আমাকে এই দিনটা দেখতে হলো।